কৈলাসগঞ্জ এলাকায় একটা ঘিঞ্জি ছোট ঘর ছিল। সেখানে বসবাস করত অপর্ণা। তার বয়স ছিল মাত্র ২১ বছর। সে ছিল কলেজের শেষ বর্ষের একজন মেধাবী ছাত্রী। তার দুচোখ ভরা স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার, একজন মানবসেবী ডাক্তার হওয়ার। কিন্তু তাদের ঘরের অর্থনৈতিক অবস্থা এমন শোচনীয় ছিল যে প্রতিদিনের আহার জোগাড় করার জন্যই তাকে কঠোর সংগ্রাম করতে হতো। তার বাবার নাম ছিল হরিপদ। সে ছিল চরম মাত্রার এক মদখোর আর জুয়ারি। প্রতিদিন নেশায় বুধ হয়ে সে বাড়ি ফিরত। অপর্ণার মাকে নির্দয়ভাবে মারধর করত আর অপর্ণাকে জঘন্য ভাষায় গালিগালাজ করত। অপর্ণার মায়ের নাম ছিল সুমতি। সে ছিল এক আগাগোড়া ভেঙে পড়া নারী, যার মুখমণ্ডলে সর্বদাই হরিপদের অত্যাচারের কালশিটে বা নীলের ক্ষতচিহ্ন থাকত। সেদিন সন্ধ্যের সময়টা ছিল বেশ গুমোট। অপর্ণা মাত্রই কলেজ থেকে ফিরেছিল। সে তার বইপত্রগুলো সামনে নিয়ে মনোযোগ দিয়ে পড়তে বসেছিল। ঠিক তখনই ঘরের জীর্ণ দরজাটা সজোরে সশব্দে খুলে গেল। হরিপদ ঘরের ভেতরে প্রবেশ করল। তার সাথে ছিল এক আগন্তুক লোক। লোকটা বেশ স্থূলকায় বা মোটা ছিল। বয়স ছিল প্রায় ৫০-এর আশেপাশে। পান খেয়ে খেয়ে তার দাঁতগুলো কুৎসিত রঙে রাঙানো ছিল। গায়ে ছিল একটা নোংরা কুর্তা আর পায়জামা, এবং তার দুচোখে ছিল এক জঘন্য লালসা ভরা দৃষ্টি। হরিপদ চিৎকার করে আদেশ করল, অপর্ণা, বাইরে আয়। অপর্ণা ভীষণ ভয় পেয়ে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলো। হরিপদ তখন ওই কুৎসিত লোকটির দিকে ইশারা করে অপর্ণাকে বলল, এই হলো পোদ্দার মশায়, কালকেই ওনার সাথে তোর বিয়ে হবে। অপর্ণার বুকের ভেতরটা যেন মুহূর্তেই হাহাকার করে উঠল, এবং তার শ্বাস যেন প্রায় বন্ধ হয়ে এলো। সে অস্ফুট স্বরে বলল, বাবা, তুমি এসব কি বলছ? হরিপদ তখন রাগে অগ্নিশর্মা হয়ে বলল, তুই কি কানে শুনতে পাচ্ছিস না? কালকেই পোদ্দার মশায়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। অপর্ণা পদ্মার মশাইয়ের দিকে একবার তাকাল। দেখল লোকটা অপর্ণার দিকে এমন কুদৃষ্টিতে তাকিয়েছিল যেন সে কোনো রক্তমাংসের মানুষ নয়, বরং বাজারের কোনো খেলনা বা পণ্য দেখছে। অপর্ণা দৃঢ় কণ্ঠে বলল, না বাবা, আমি এই বিয়ে কিছুতেই করব না। আমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, আমাকে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে হবে। হরিপদর মুখটা রাগে লাল হয়ে গেল। সে সজোরে একটা কষিয়ে থাপ্পড় মারল অপর্ণার গালে। অপর্ণা টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। তার ঠোঁটির কোণ ফেটে রক্ত ঝরতে লাগল। সুমতি তড়িঘড়ি করে দৌড়ে এসে তার আদরের মেয়েকে বুকে আগলে ধরল। হরিপদ তখন উন্মত্তের মতো চিৎকার করে বলল, তুই আমার মেয়ে, আমি যা বলবো তোকে ঠিক সেটাই করতে হবে। কালই তোর বিয়ে হবে, এই নিয়ে আর কোনো কথা হবে না। পদ্মার মশাই তখন দাঁত বের করে হাসছিল। সে হরিপদর হাতে টাকার একটা মোটা খাম তুলে দিল। সে বলল, এই নেন কিছু অগ্রিম টাকা, বাকিটা কাল বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর দেব। হরিপদ পরম আনন্দে খামের টাকাগুলো গুনল আর মনে মনে খুব খুশি হয়ে গেল। সে বলল, পদ্মার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ, কাল সব প্রস্তুতি একদম ঠিকঠাক থাকবে। পদ্মার মশাই তখন বিদায় নিয়ে চলে গেল। অপর্ণা ঘরের মেঝেতে বসে অঝোর ধারায় কাঁদতে লাগল। সুমতি নিঃশব্দে তার মেয়ের চুলের ওপর সান্ত্বনার হাত বুলিয়ে দিচ্ছিল। অপর্ণা কান্নায় ভেঙে পড়ে বলল, মা, এসব কি হচ্ছে আমাদের সাথে? সুমতি তখন তার নিজের চোখের জল মুছে অপরাধী স্বরে বলল, বেটি, তোর বাবা জুয়া খেলে পদ্মার মশাইয়ের কাছে অনেক টাকা হেরে গিয়েছিল। এই পদ্মার মশাই হলো এই তল্লাটের বড় মহাজন। সে প্রস্তাব দিয়েছে যে তুই যদি তাকে বিয়ে করিস তবে সে সব পুরনো ঋণ মাফ করে দেবে, আর তার সাথে আরও কিছু উপরি টাকাও দেবে। অপর্ণার দু চোখে তখন চরম অবিশ্বাস ছিল। সে বলল, মা, তুমি নিজের কানে শুনছ? তুমি নিজে কি বলছ? ওই লোকটার বয়স তো আমার বাবার সমান, আর আমার বয়স তো মাত্র ২১ বছর। সুমতি অসহায়ভাবে মাথা নিচু করে নিল। সে বলল, আমি সব বুঝতে পারছি রে বেটি, কিন্তু তোর বাবা যে কিছুই মানবে না। অপর্ণা তার মায়ের হাত শক্ত করে ধরল। সে অনুনয় করে বলল, তাহলে তুমি কেন মানা করছো না? তুমি তো আমার জননী, তুমি আমার পাশে এসে শক্ত হয়ে দাঁড়াও। সুমতি যন্ত্রণায় চোখ বন্ধ করে নিল। সে বলল, বেটি, আমি যদি তোর পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখতাম তবে আজ আমাদের এই দুরবস্থা হতো না। আমি মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি। আমি ভেতর থেকে একদম ভেঙে গিয়েছি। অপর্ণা তখন উঠে দাঁড়াল এবং নিজের ঘরের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। সে অনেক ঘন্টা ধরে একা একা কাঁদতে থাকল। তারপর সে এক চরম সিদ্ধান্ত নিল। সেই বন্দিদশা থেকে পালিয়ে যাবে, এমন এক সুদূর জায়গায় যাবে যেখানে কেউ কোনোদিন তাকে খুঁজে পাবে না। গভীর রাতে যখন বাড়ির সবাই অঘরে ঘুমিয়ে পড়ল, অপর্ণা তার ছোট একটা ব্যাগ গুছিয়ে নিল। ব্যাগে নিল কিছু জামাকাপড়, পড়ার বই আর নিজের জমানো নামমাত্র কিছু টাকা। সে অতি সন্তর্পণে নিঃশব্দে বাড়ি থেকে বের হতে লাগল।
ঠিক তখনই সুমতি আচমকা জেগে গেল। সে নিচু স্বরে বলল, কোথায় যাচ্ছিস অপর্ণা? অপর্ণা থমকে দাঁড়িয়ে গেল। সে বলল, মা, আমি এই অন্যায়ের বিয়ে মেনে নিতে পারবো না। আমি আজ চিরতরের জন্য পালিয়ে যাচ্ছি। সুমতি তখন অপর্ণার হাতটা ধরল। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, কিন্তু তুই এই মাঝরাতে কোথায় যাবি? অপর্ণা অটল স্বরে বলল, যেখানেই হোক যাব, কিন্তু আর এই নরকে থাকব না। সুমতির চোখ দিয়ে তখন গড়িয়ে জল পড়তে লাগল। সে বিলাপ করে বলল, ঠিক আছে, তবে যা বেটি, কিন্তু একটা কথা সবসময় মনের মণিকোঠায় গেঁথে রাখিস, তুই কোনোদিন জীবনের যুদ্ধে হার মানিস না। তুই আমার চেয়ে অনেক বেশি মানসিক শক্তিশালী। তুই অবশ্যই তোর স্বপ্নগুলো পূরণ করিস। অপর্ণা তার মাকে শেষবারের মতো আবেগে জড়িয়ে ধরল। সে বলল, তুমিও চলো না মা আমার সাথে। সুমতি ম্লান হেসে মাথা নাড়ল। সে বলল, না রে বেটি, আমি আর কোথাও যেতে পারব না। আমার এই অভিশপ্ত জীবন এখানেই শেষ হবে। কিন্তু তুই যা এবং নিজের মতো করে মাথা উঁচু করে বাঁচ। অপর্ণা তখন অন্ধকার পথে বেরিয়ে এলো। ঘড়িতে তখন রাত 2টো বাজছিল। রাস্তাঘাট ছিল ঘুটঘুটে অন্ধকার আর একদম জনমানবহীন। তার মনে খুব ভয় লাগছিল, কিন্তু সে মনে সাহস সঞ্চয় করল। সে অবিরাম হাঁটতে থাকল। সে আসলে কোথায় যাচ্ছিল তা সে নিজেও জানত না। সে কেবল সামনের দিকে হাঁটতেই থাকল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। অপর্ণা তখন একটা জনাকীর্ণ বাস স্টপে দাঁড়িয়েছিল। সে ছিল ভীষণ ক্লান্ত আর ক্ষুধায় কাতর। ঠিক তখনই এক মহীয়সী মহিলা তার কাছে এগিয়ে এলো। তার বয়স ছিল প্রায় 40-এর কোঠায়। পরনে ছিল সাধারণ সালোয়ার কামিজ আর মুখে ছিল এক রাশ চিন্তার ছাপ। সে অপর্ণার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটি, তুমি ঠিক আছো তো? অপর্ণা কেবল হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। মহিলা তখন জিজ্ঞেস করল, এত ভোরবেলা তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? অপর্ণা কোনো উত্তর দিতে পারল না। সে কেবল শিশুর মতো হাপুস হুপুস করে কাঁদতে লাগল। মহিলা তাকে স্নেহের সাথে আশ্রয় দিল। সে বলল, তুমি একটু শান্ত হয়ে বসো, বলো তো তোমার সাথে কি হয়েছে? অপর্ণা তখন একে একে সব কথা বলে দিল। তার ঘর, তার বাবা, সেই জোরপূর্বক বিয়ের চেষ্টা আর পালিয়ে আসার সব কাহিনী। মহিলা মন দিয়ে সব শুনলেন। তারপর তিনি বললেন, আমার নাম শান্তি দেবী। আমি এখানে একটা ছোট স্কুল চালাই। তুমি যদি চাও তবে আমার সাথে চলো। আমার কাছেই আপাতত থাকতে পারো। অপর্ণা অবাক বিস্ময়ে তার দিকে তাকালো। সে বলল, আপনি তো আমাকে একদমই চেনেন না, তবুও কেন সাহায্য করছেন? শান্তিদেবী ম্লান হাসলেন। তিনি বললেন, কারণ আমিও কোনো এককালে ঠিক তোমার মতোই পরিস্থিতির শিকার ছিলাম। তখন কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমি চাই না অন্য কোনো মেয়েও ঠিক তেমনই কষ্টের দহনে দগ্ধ হোক। অপর্ণা শান্তিদেবীর সাথে ওনার গন্তব্যে চলে গেল। ওনার স্কুলটা আকারে ছোট ছিল, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তিদেবী তাকে থাকার জন্য একটা ছোট ঘর আর খাওয়ার ব্যবস্থা করে দিলেন। অপর্ণা সেখানে প্রথমবার জীবনের স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এই মানসিক শান্তি বেশিদিন স্থায়ী না, তৃতীয় দিন সকালবেলাতেই স্কুলের সদর গেটের সামনে সাংঘাতিক চিৎকার চেঁচামেচি শুরু হলো। হরিপদ সেখানে চলে এসেছিল। তার সাথে ছিল সেই লম্পট পোদ্দার মশাই আর জনা কয়েক ভাড়াটে গুন্ডা। হরিপদ উন্মত্তের মতো চিৎকার করছিল, অপর্ণা, বাইরে আয়, নয়তো আমি তোর এই স্কুল একেবারে ভেঙে গুড়িয়ে দেব। শান্তিদেবী শান্ত ভঙ্গিতে বাইরে বেরিয়ে এলেন। তিনি প্রশ্ন করলেন, আপনারা কারা? কেনই বা এমন শোরগোল করছেন? হরিপদ দম্ভ করে বলল, আমি অপর্ণার জন্মদাতা বাপ। আমি ওকে আজই ফেরত নিয়ে যেতে এসেছি। শান্তিদেবী দৃঢ় কণ্ঠে বললেন, অপর্ণা এখন একজন আইনত সাবালিকা। সে যদি স্বেচ্ছায় যেতে না চায় তবে কেউ তাকে জোর করে নিয়ে যেতে পারবে না। পোদ্দার মশাই তখন সামনে এগিয়ে এলো। সে বলল, দেখুন ম্যাডাম, এটা আমাদের একেবারেই পারিবারিক বিষয়। আপনি অযথা আমাদের মাঝখানে কথা বলবেন না। শান্তিদেবী কড়া মেজাজে উত্তর দিলেন, যখন কোনো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ের জন্য বাধ্য করা হয় তখন তার পারিবারিক স্তরে সীমাবদ্ধ থাকে না, সেটা তখন এক জঘন্য অপরাধ হয়ে দাঁড়ায়। হরিপদ তখন রাগে গর্জে উঠে বলল, তুই কি আমাকে আইন শেখাচ্ছিস? আমি আমার নিজের মেয়েকে যখন খুশি নিয়ে যাব। তুই চাইলে পুলিশ ডাকতে পারিস। শান্তিদেবী তখনই তার মোবাইল ফোনটা বের করলেন। তিনি বললেন, ঠিক আছে, তবে আমি পুলিশকেই ডাকছি। ঠিক সেই মুহূর্তেই অপর্ণা ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। তার চোখে মুখে তখন কোনো ভয়ের চিহ্ন ছিল না, বরং ছিল তীব্র ঘৃণা আর ক্রোধ। সে হরিপদর দিকে তাকিয়ে সাফ জানিয়ে দিল, আমি কোনোদিনও আপনার সাথে আর ওই নরকে ফিরে যাব না। হরিপদ তাকে মারার জন্য তেড়ে এলো,
কিন্তু শান্তিদেবী দ্রুত মাঝখানে এসে তাকে রুখে দিলেন। পোদ্দার মশাই তখন নিচু স্বরে ভয় দেখিয়ে বলল, অপর্ণা, মন দিয়ে শোন, আমি তোর বাপকে অনেক টাকা দিয়েছি, তোর বিয়ে আমার সাথেই হবে, নয়তো তোর এই বদমাস বাপকে আমি হাড়ি কাঠে ঝুলিয়ে জেলে পাঠিয়ে দেব। অপর্ণা সরাসরি তার চোখের মণি বরাবর তাকিয়ে বলল, আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না। পোদ্দার মশাইয়ের মুখটা রাগে ও অপমানে টকটকে লাল হয়ে গেল। সে হুমকি দিয়ে বলল, তুমি খুব বড় প্রস্তাবে অপর্ণা, আমি তোমাকে একদম শেষ করে দেব। অপর্ণা প্রত্যুত্তরে বলল, আমি তো আগে থেকেই ছাড়খাড় হয়ে আছি, আপনি আর নতুন করে কি ক্ষতি করবেন? শান্তিদেবী এর মধ্যেই পুলিশে খবর দিয়ে দিয়েছিলেন। মাত্র 10 মিনিটের ব্যবধানে পুলিশের গাড়ি চলে এলো। হরিপদ আর পোদ্দার মশাই পুলিশের ভয় পেয়ে সেখান থেকে চম্পট দিল। তবে যাওয়ার সময় পোদ্দার মশাই আক্রোশে বলে গেল, খেলাটা এখানে ইতি হয়নি, আমি নিশ্চয়ই আবার ফিরে আসব। সে রাতে অপর্ণা আর দু চোখের পাতা এক করতে পারল না। তার ভেতরে এক অজানা আতঙ্ক কাজ করছিল। পোদ্দার মশাইয়ের সেই বিষাক্ত হুমকি তার কানের কাছে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। শান্তিদেবী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না অপর্ণা, আমরা সবাই মিলে তোমাকে আগলে রাখব। অপর্ণা সংশয় নিয়ে জিজ্ঞেস করল, কিন্তু কি করে? ওই লোকটা তো অনেক প্রভাবশালী আর টাকাওয়ালা। শান্তিদেবী বললেন, শক্তি কেবল কাঁড়ি টাকায় থাকে না অপর্ণা, প্রকৃত শক্তি থাকে সত্যের মধ্যে, আর আমরা যেহেতু সত্যের পথে আছি তাই আমাদের জয় সুনিশ্চিত। অপর্ণার মনে একটু হলেও সাহস সঞ্চার হল। পরের দিন শান্তিদেবী অপর্ণাকে এক প্রথিতযশা আইনজীবীর কাছে নিয়ে গেলেন। সেই উকিলের নাম ছিল অনন্যা রায়। ওনার বয়স ছিল 30-এর কোঠায় এবং উনি ছিলেন অত্যন্ত তেজস্বী। তিনি অপর্ণার সব বৃত্তান্ত মন দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, আমরা প্রধানত 2টি মামলা দায়ের করব। একটি হলো বলপূর্বক অবৈধ বিয়ে আটকানোর, আর দ্বিতীয়টি হলো তোমার বাবার বিরুদ্ধে ঘরোয়া হিংসার কঠোর অভিযোগ। অপর্ণা উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু পোদ্দার মশাইয়ের কি হবে? অনন্যা দেবী হাসলেন। তিনি বললেন, ওর বিরুদ্ধেও মারাত্মক কেস হবে। নাবালিকা বা কমবয়সী মেয়েদের বিয়ের নামে কেনাবেচা আর হিউম্যান ট্রাফিকিং সব অপরাধের বিচার হবে। অপর্ণার প্রথমবার মনে হল যে সম্ভবত এই দীর্ঘ লড়াইয়ে সে জয়লাভ করতে পারে। কিন্তু পোদ্দার মশাই তো সহজে হার মেনে নেওয়ার লোক ছিল না। সে তার ভাড়াটে গুন্ডাদের পাঠালো। সেই গভীর রাতে তারা শান্তিদেবী স্কুলে আগুন ধরিয়ে দিল। চোখের নিমিষেই সব কিছু পুড়ে ছাইয়ের স্তূপে পরিণত হল। শান্তিদেবী হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তিনি বললেন, এই স্কুলটাই তো আমার বেঁচে থাকার অবলম্বন ছিল। অপর্ণা তাকে শক্ত করে ধরে সাহস জোগাল। সে বলল, আমরা আবারও তিল তিল করে এই স্কুল গড়ে তুলব। আর প্রিয় বন্ধুরা, ঠিক এখান থেকেই কাহিনীর এক রোমহর্ষক মোড় শুরু হলো। কারণ অপর্ণা এখন আর সেই ভয়ার্ত মেয়েটি ছিল না, সে এক সাহসী লড়াকু নারীতে রূপান্তরিত হয়েছিল। আর তার এই মহৎ লড়াই এখন শুধু নিজের অস্তিত্বের জন্য ছিল না, বরং সেই সমাজের প্রতিটি মেয়ের জন্য ছিল যাদের জোর করে অন্ধকূপে ঠেলে দেওয়া হয়। স্কুল ধ্বংস হওয়ার পর শান্তিদেবী মানসিকভাবে খুব ভেঙে পড়লেন। কিন্তু অপর্ণা হাল ছাড়ল না। সে শান্তিদেবীকে বলল, আমরা কিছুতেই হার স্বীকার করব না, আমরা নতুন করে পথ চলা শুরু করব। শান্তিদেবী অপর্ণার চোখের দিকে তাকিয়ে বিমোহিত হলেন। তিনি ভাবলেন যে এত অল্প বয়সে অপর্ণার মধ্যে এত অদম্য সাহস কোথা থেকে এলো। উনার তখন নিজের সেই পরলোকগত মেয়ের কথা মনে পড়ে গেল, যে শৈশবে অসুখে ভুগে চিরতরে হারিয়ে গিয়েছিল। আইনজীবী অনন্যা দেবী অত্যন্ত তৎপরতার সাথে আইনি মামলা এগিয়ে নিয়ে গেলেন। আদালতে শুনানির দিন ধার্য হল, কিন্তু পোদ্দার মশাইয়ের কাছে অগাধ টাকা ছিল। সেই বিচারককে মোটা অঙ্কের ঘুষ দিয়ে হাত করার চেষ্টা করল। কিন্তু সেই বিচারক ছিলেন অত্যন্ত সৎ আর নীতিবান। তিনি অপর্ণার সপক্ষেই জোরালো রায় দিলেন। পোদ্দার মশাইকে কঠোরভাবে সতর্ক করা হল যেন সে অপর্ণার ধারে কাছে আর না ঘেঁষে। হরিপদকেও আইনি নোটিশ পাঠানো হল। কিন্তু পোদ্দার মশাইয়ের আক্রোশ আরও বহু গুণ বেড়ে গেল। সে মনে মনে পণ করল যে অপর্ণা যদি তার শয্যা সঙ্গিনী না হতে পারে তবে সে তাকে অন্য কারো হতে দেবে না। সে তার নিরংশ গুন্ডাদের পাঠালো অপর্ণাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। একদিন বিকেলবেলায় অপর্ণা যখন বাজার থেকে ঘরে ফিরছিল, তখন হঠাৎ একটা কালো গাড়ি তার সামনে এসে থামল। সেখান থেকে 3 জন পৈশাচিক লোক নেমে এলো। তারা অপর্ণাকে হ্যাচকা টানে ধরে ফেলল আর তার মুখে একটা রাসায়নিক
মাখানো কাপড় চেপে ধরল। অপর্ণা তৎক্ষণাৎ সংজ্ঞাহীন হয়ে পড়ল। যখন অপর্ণার জ্ঞান ফিরল, সে দেখল সে এক ঘুটঘুটে অন্ধকার স্যাঁতসেঁতে ঘরের মেঝেতে পড়ে আছে। তার হাত আর পা শক্ত দড়ি দিয়ে বাঁধা ছিল। সে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগল। ঠিক তখনই জীর্ণ দরজাটা ক্যাচ শব্দে খুলে গেল। পোদ্দার মশাই ভেতরে প্রবেশ করল। তার মুখে সেই একই রকম কুৎসিত ঘৃণ্য হাসি লেগেছিল। সে বিদ্রূপ করে বলল, ভেবেছিলাম তুমি একটু বুদ্ধি খাটিয়ে আমার কথা মেনে নেবে, কিন্তু তা যখন করলে না, এখন দেখোই না কি পরিণাম হয়। অপর্ণার সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার মুখে কাপড় গোজা থাকায় কোনো শব্দ বেরোল না। পোদ্দার মশাই তার গায়ের খুব কাছে এসে ফিসফিস করে বলল, কাল সকালবেলাতেই তোমার নিধর দেহটা উদ্ধার হবে, আর দুনিয়ার সব মানুষ ভাববে যে তুমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করেছ, কারণ তোমার বাবা তোমাকে অতিরিক্ত মানসিক চাপ দিয়েছিল। অপর্ণার দুচোখ দিয়ে তখন অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগল। তার মনে হলো মৃত্যু যেন সামনে দাঁড়িয়ে তাকে হাতছানি দিচ্ছে। কিন্তু ঠিক সেই পরম মুহূর্তেই অলৌকিক কিছু একটা ঘটল। বাইরে থেকে প্রচণ্ড শোরগোল আর পুলিশের সাইরেনের আওয়াজ ভেসে এলো। সজোরে লাথি মেরে ঘরের দরজাটা ভেঙে ফেলা হলো। একঝাঁক পুলিশ বাহিনী ঘরের ভেতর ঢুকে পড়ল। তারা হাতে নাতে পোদ্দার মশাইকে পাকড়াও করল এবং অপর্ণাকে সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করল। অপর্ণা তখন ভয়ে আর কান্নায় কুকড়ে যাচ্ছিল। পুলিশের সেই ইন্সপেক্টর ছিলেন একজন মহিলা। তিনি পরম মমতায় অপর্ণাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, এখন তুমি একদম নিরাপদ আছো বেটি, আর ভয় পেও না। অপর্ণা ভাবতে কাঁদতে জিজ্ঞেস করল, আপনারা আমার সন্ধান কিভাবে পেলেন? সেই মহিলা অফিসার উত্তর দিলেন, তোমার মা আজ দুপুরে আমাদের থানায় ফোন করেছিলেন। অপর্ণা চরম বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, আমার মা? মহিলা অফিসার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সুমতি দেবী আমাদের সব সবিস্তারে জানিয়েছিলেন যে পোদ্দার মশাই তোমাকে আজই তুলে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে। আমরা আগে থেকেই ওনার লোকজনকে নজরে রেখেছিলাম, আর এইভাবেই ঠিক সময়ে এখানে পৌঁছে গেলাম। অপর্ণার বুকটা তখন গর্বে আর আবেগে ভরে উঠল। তার মা, যে মা নিজেকে আজীবন দুর্বল আর অসহায় বলে পরিচয় দিয়ে এসেছে, সেই মাই আজ তার রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হল। পোদ্দার মশাইকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হল। এবার তার বিরুদ্ধে ছিল অনেক গুরুতর সব অভিযোগ: অপহরণ, খুনের চেষ্টা আর নারী পাচারের মতো মারাত্মক অপরাধ। এবার তার হাত থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব ছিল। পরদিন সকালবেলা অপর্ণা সেই পুরনো জরাজীর্ণ বাড়িতে ফিরে গেল তার মায়ের সাথে দেখা করতে। যখন সে ঘরের দরজা খুলল, দেখল সুমতি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। তার ফ্যাকাশে মুখে নতুন কিছু মারধরের ক্ষতচিহ্ন ফুটেছিল। অপর্ণার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে গেল। সে হাহাকার করে বলল, মা, তোমার একই দশা হয়েছে। সুমতি অপরাধী স্বরে মাথা নিচু করে নিল। সে বলল, তোর বাবা কোনোভাবে টের পেয়ে গিয়েছিল যে আমিই পুলিশকে সব গোপন খবর দিয়েছিলাম। সেই আক্রোশেই সে আমাকে আবারও পশুর মতো পিটিয়েছে। অপর্ণা তার মাকে পরম মমতায় জড়িয়ে ধরল। সে অনুনয় করে বলল, মা, তুমি দয়া করে আমার সাথে চলে এসো, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। সুমতি বিষণ্ণভাবে মাথা নাড়ল। সে বলল, না বেটি, আমি আর যেতে পারব না। এই হাড়ভাঙ্গা খাটুনি আর অত্যাচারী সম্ভবত আমার কপাল। অপর্ণা কাঁদতে কাঁদতে প্রতিবাদ করল, না মা, এটা তোমার কপাল নয়, এটা হলো এক জঘন্য গোলামি। আজই এটা ত্যাগ করো। ঠিক সেই মুহূর্তেই হরিপদ টলটল করে ঘরে প্রবেশ করল। সে আকণ্ঠ নেশায় বুঁদ হয়েছিল। সে অপর্ণাকে দেখে বিশ্রীভাবে বলল, ওরে বাপরে, তুই আবার ফিরে এসেছিস দেখছি। বেশ ভালোই করেছিস। এবার আমি তোকে অন্য একজনের কাছে মোটা টাকায় বিক্রি করে দেব। পোদ্দার মশাই না হয় শেষ হয়ে গেছে তো কি হয়েছে, বাজারে আরও অনেক খদ্দের আছে। অপর্ণার শরীরের রক্ত তখন রাগে টকবক করে ফুটতে লাগল। সে জীবনে প্রথমবার নিজের জন্মদাতা বাবার চোখের মণি বরাবর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল। সে বলল, আপনি আমার পিতা হওয়ার যোগ্য নন। আপনি হলেন একটা নরপশু। আপনার ঔরসে জন্ম নিয়ে আমি আজ লজ্জিত ও অপমানিত বোধ করছি। হরিপদ হাত তুলল অপর্ণাকে আঘাত করার জন্য। কিন্তু অপর্ণা ক্ষিপ্র গতিতে হরিপদর হাতটা ধরে ফেলল। সে বজ্রকণ্ঠে বলল, আর নয়, আমি এখন আর আপনার ওই রক্তচক্ষুকে ভয় পাই না। আমি আজই পুলিশের কাছে আপনার বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করব। ঘরোয়া হিংসা, মায়ের উপর অকথ্য নির্যাতন আর আমাকে বিক্রি করার অপচেষ্টার দায়। হরিপদ তখন একদম ঘাবড়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, তুই এই দুঃসাহস করতে পারিস না। অপর্ণা পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলল, আপনি কেবল দেখে যান আমি কি করতে পারি, আর আমি সেটা অবশ্যই করব। সে তার মায়ের হাতটা শক্ত করে ধরল। সে বলল, চলো মা,
এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার সময় হয়েছে। সুমতি প্রথমবার তার মেয়ের দুচোখের ভেতরে এক জ্বলন্ত আগ্নেয়গিরি দেখতে পেল। সে উঠে দাঁড়াল এবং অপর্ণার সাথে সেই অভিশপ্ত ঘর ছেড়ে চিরতরের জন্য বেরিয়ে এলো। হরিপদ কেবল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে অপলক চোখে চেয়ে দেখল। অপর্ণার সুমতি তখন শান্তিদেবীর আশ্রয়ে চলে গেল। শান্তিদেবী তাদের দুজনকে নিজের নিরাপদ ছাদের তলায় থাকতে দিলেন। ধীরে ধীরে সুমতির মনের জোর বাড়তে লাগল এবং সেও হরিপদর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করল। পুলিশ হরিপদকেও শেষমেশ গ্রেফতার করে নিয়ে গেল। পোদ্দার মশায়ের অসামাজিক কাজের সাথে তার যুক্ত থাকার অকাট্য প্রমাণ মিলেছিল। আদালতের চূড়ান্ত রায়ে পোদ্দার মশায়ের 7 বছরের সশ্রম কারাদণ্ড হল, আর হরিপদর হল 3 বছরের সাজা। অপর্ণা তার ন্যায্য বিচার পেল, কিন্তু তার এই জীবনযুদ্ধ তখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। শান্তিদেবীর সেই ধ্বংসপ্রাপ্ত স্কুল পুনরায় নির্মাণ করার মতো পর্যাপ্ত অর্থ তাদের হাতে ছিল না। অপর্ণা তখন দৃঢ় সংকল্প নিল যে সে এর জন্য কিছু একটা করবেই। সে বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে সেখানে নিজের সব সংগ্রামের কাহিনী সবিস্তারে বর্ণনা করে শেয়ার করল। কিভাবে তাকে জোর করে বিয়ের জন্য বাধ্য করা হয়েছিল, কিভাবে সে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছিল, আর কিভাবে মহিয়সী শান্তিদেবী তাকে নতুন জীবন দিয়েছিল। সেই কাহিনী দাবানর মতো ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ সেই কাহিনী পড়ল আর শেয়ার করল। সমাজের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের জন্য টাকা পাঠাতে শুরু করল। সেই ছোট ছোট সাহায্যই একদিন এক বিশাল অঙ্কের টাকায় পরিণত হল। মাত্র 1 মাসের কঠোর প্রচেষ্টায় এত অর্থ সংগৃহীত হল যে শান্তিদেবীর স্কুল আগের চেয়েও অনেক গুণ বেশি সুন্দর আর আধুনিক হয়ে পুনর্নির্মিত হল। শান্তিদেবী তখন আনন্দের জোয়ারে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। তিনি আবেগে থর থর করে কাঁপতে কাঁপতে বললেন, অপর্ণা, তুমি একাই এই অসম্ভবকে সম্ভব করে দেখালে। অপর্ণা নম্র স্বরে বলল, না মা, আমরা সবাই মিলে এই অসাধ্য সাধন করেছি। আপনি সেদিন আমাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন, আর আজ আমি কেবল আপনার সেই পবিত্র স্বপ্নটাকে বাঁচিয়ে রাখলাম। 1 বছর পর অপর্ণা তার স্নাতক পড়াশোনা কৃতিত্বের সাথে সম্পন্ন করল। সে ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে প্রবেশাধিকার লাভ করল। তার আজীবনের লালিত স্বপ্ন ছিল একজন দয়ালু ডাক্তার হওয়ার, আর এখন সেই স্বপ্ন সার্থক হতে চলেছিল। সুমতি তখন পরম শান্তিতে ছিল এবং সে নিজেও একটা ছোটখাটো সম্মানজনক চাকরি শুরু করেছিল। এখন সে পুরোপুরি নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হয়েছিল। শান্তিদেবী অপর্ণাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমাকে দেখলেই না আমার সেই হারিয়ে যাওয়া মেয়ের কথা ভীষণ মনে পড়ে যায়। ইস, সেও যদি আজ বেঁচে থাকত তবে নির্ঘাত তোমার মতোই সাহসী হতো। অপর্ণা তখন শান্তিদেবীকে মমতায় জড়িয়ে ধরে বলল, আমি তো আপনারই এক স্নেহের কন্যা মা, আপনিই তো আমাকে নতুন করে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ দিয়েছেন। দীর্ঘ 5টি বছর নিমেষেই অতিবাহিত হয়ে গেল। অপর্ণা এখন একজন সফল ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হল। সে তার এলাকায় একটা আধুনিক ক্লিনিক স্থাপন করল। সেখানে সে দুস্থ ও অসহায় মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সুচিকিৎসা প্রদান করতে লাগল। এর পাশাপাশি সে শান্তিদেবীর সেই স্কুলেও নিয়মিত সমাজসেবামূলক কাজ করতে লাগল। এখন সেই স্কুল আগের চেয়ে অনেক বেশি প্রসারিত হয়েছে এবং সেখানে শত শত মেয়েরা পড়াশোনা করতে আসে। একদিন অপর্ণার ক্লিনিকে এক শীর্ণকায় মহিলা এলো। সে ছিল অত্যন্ত বৃদ্ধা আর রুগ্ন। তার সাথে ছিল তার ছোট্ট মেয়েটি। অপর্ণা পরম যত্নে তার চিকিৎসা সম্পন্ন করল। তারপর সে কুশল বিনিময় করে জিজ্ঞেস করল, আপনারা ঠিক কোন এলাকা থেকে এসেছেন? মহিলাটি উত্তর দিল, মা, আমরা সেই অভিশপ্ত কৈলাসগঞ্জ বস্তি এলাকা থেকে এসেছি। অপর্ণার মনে তখন তার নিজের সেই শৈশব আর কৈশোরের পুরনো ঘরবাড়ির কথা উজ্জ্বল হয়ে উঠল। সে ব্যথিত স্বরে জিজ্ঞেস করল, সেখানের বর্তমান অবস্থা এখন ঠিক কেমন? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, সেখানে এখনও সেই একই রকম নোংরা পরিবেশ, চরম দারিদ্র্য আর অসহায় মেয়েদের ওপর পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার অকথ্য জুলুম চলে। অপর্ণার হৃদয়ে তখন দারুণ এক বেদনা অনুভূত হল। সে মনে মনে সংকল্প করল যে সে অবশ্যই ওই পিছিয়ে পড়া কৈলাসগঞ্জ এলাকায় একটা দাতব্য ক্লিনিক স্থাপন করবে। পরের মাসেই অপর্ণা তার শৈশবের সেই অতি চেনা কৈলাসগঞ্জ এলাকায় পদার্পণ করল। সেখানকার সাধারণ মানুষ তাকে দেখামাত্রই চিনে ফেলল। তারাই তো অপর্ণাকে দেখেছিল সেই পালিয়ে যাওয়া বালিকা হিসেবে।
অথচ আজ সেই অপর্ণাই একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে তাদের মাঝে ফিরে এসেছে। জনসমক্ষে সবাই পরম শ্রদ্ধায় তার জন্য হাততালি দিয়ে উঠল। অপর্ণার দুচোখ তখন আবেগে আর অশ্রুতে ঝাপসা হয়ে এলো। সে সেখানে একটা ছোট্ট কিন্তু আধুনিক ক্লিনিক চালু করল। সেখানে সে আর্ত মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু করল। এর পাশাপাশি সে সেই এলাকার অসহায় মেয়েদের জন্য নিয়মিত সচেতনতামূলক সভা বা কাউন্সিলিং শুরু করল, বিশেষ করে যারা এখনও জোরপূর্বক বিয়ের শিকারে পরিণত হচ্ছিল। সে তাদের নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করত আর প্রয়োজনে আইনি সহায়তার ব্যবস্থা করে দিত। একদিন ক্লিনিকে এক রুগ্ন বৃদ্ধ মানুষ চিকিৎসা নিতে এলো। সে ছিল অত্যন্ত জীর্ণ আর শীর্ণকায়। অপর্ণা একবার ভালো করে তার মুখের দিকে তাকিয়েই চমকে উঠল। লোকটি আর কেউ নয়, স্বয়ং হরিপদ। তার জন্মদাতা বাবা তখন জেল থেকে দীর্ঘ কারাদণ্ড ভোগ করে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু এখন সে ভেতর থেকে একদম ভেঙে পড়েছে। সে মারাত্মক অসুস্থ আর একদম একাকী নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল। হরিপদ অপর্ণার দিকে করুণ দৃষ্টিতে তাকাল আর পরক্ষণেই লজ্জায় ও অপরাধবোধে চোখ নিচু করে নিল। অপর্ণার মনের এক কোণায় তখন এক প্রবল ক্রোধ জেগে উঠল, এবং তার প্রথম প্রবৃত্তি ছিল লোকটাকে তৎক্ষণাৎ ঘর থেকে তাড়িয়ে দেওয়া। কিন্তু পরক্ষণেই তার সেই পবিত্র ডাক্তারি পেশার মহৎ শপথের কথা মনে পড়ে গেল, যেখানে বলা আছে জাত কুল বর্ণ নির্বিশেষে প্রতিটি আর্ত রোগীর সেবা করাই পরম ধর্ম। সে নিজেকে শান্ত করল এবং হরিপদকে সম্মানের সাথে বসিয়ে তার শারীরিক পরীক্ষা করল এবং প্রয়োজনীয় সব ওষুধপত্র দিল। হরিপদ পুরোটা সময় একদম নিঃশব্দ হয়ে পাথরের মূর্তির মতো বসে থাকল। চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে কাঁপানো গলায় অতি ধীর স্বরে বলল, আমাকে একবারের মতো ক্ষমা করে দিস রে বেটি। আমি জীবনে অনেক বড় ভুল করেছি। আমি সত্যিই এক ভয়ঙ্কর নরপিশাচ ছিলাম। অপর্ণা তার বাবার দিকে শান্ত অথচ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। সে বলল, আপনার এই সামান্য ক্ষমা প্রার্থনায় আজ আর অতীতকে বদলানো সম্ভব নয়। যা হারিয়ে গেছে তা চিরতরের জন্য হারিয়ে গেছে। তবে হ্যাঁ, আমি আজ আপনাকে অন্তত ঘৃণা করি না, কারণ ঘৃণা পুষে রাখলে কেবল নিজের মনের কষ্টই বহুগুণ বৃদ্ধি পায়। হরিপদের দুচোখ বেয়ে তখন টপ টপ করে অশ্রু ঝরতে লাগল। সে বিনম্র শ্রদ্ধায় অপর্ণার পা ছুতে গেল, কিন্তু অপর্ণা তৎক্ষণাৎ নিজের পা পিছিয়ে নিল, কিন্তু মুখে আর কোনো কটু কথা উচ্চারণ করল না। হরিপদ নত মস্তকে সেখান থেকে প্রস্থান করল। অপর্ণা নিষ্পলক চোখে সেখানে দাঁড়িয়ে রইল এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ভাবল যে সে কি আজ সঠিক কাজ করেছে। ঠিক তখনই তার সেই আদর্শবাদী মায়ের একটি বিশেষ শিক্ষার কথা মনে পড়ে গেল। সুমতি তাকে শিখিয়েছিল, কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করা কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি হল মনের এক বিশাল শক্তির পরিচয়। তবে হ্যাঁ, কোনো তিক্ত ইতিহাস বা ভুলকে একদম মন থেকে মুছে ফেলা উচিত নয়, যাতে ভবিষ্যতে আবারও সেই একই মারাত্মক ভুলের পুনরাবৃত্তি না ঘটে। সেই সন্ধ্যায় অপর্ণা যখন বাড়ি ফিরল, সে দেখল সুমতি অনেক তৃপ্তি নিয়ে নিজের হাতে রাতের খাবার রান্না করেছে। তারা মা আর মেয়ে দুজনে মিলে একসাথে খেতে বসল। অপর্ণা মৃদুস্বরে বলল, মা, আজ কিন্তু ক্লিনিকে বাবা এসেছিলেন। সুমতি চমকে উঠে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, কি বলছিস অপর্ণা, তোর বাবা এসেছিল? অপর্ণা তখন সবিস্তারে সব কথা মাকে খুলে বলল। সুমতি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর সে গম্ভীর স্বরে বলল, বেটি, তুই আজ একদম সঠিক কাজটাই করেছিস। অপর্ণা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মা, তোমার কি আজও ওনার কথা খুব মনে পড়ে? সুমতি ধীর স্থিরভাবে মাথা নাড়ল। সে বলল, না রে বেটি, আমার সেই অভিশপ্ত দাসত্ব আর যন্ত্রণার কথা বিন্দুমাত্র মনে পড়ে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে একলা রাতে ভাবি যে উনি যদি সত্যিই একজন ভালো মানুষ হতেন, তবে আমাদের জীবনটা কতই না সুন্দর হতে পারত। অপর্ণা তার মায়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। সে বলল, এখন সবকিছু আগের চেয়ে অনেক ভালো আছে মা। আমরা এখন অনেক সুখে আছি এবং সবচেয়ে বড় কথা, আমরা আজ স্বাধীন।
অপর্ণা তার নিজের জীবনের মধ্যে দিয়ে এটিই সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিল যে কোনো মেয়েই কেবল কারোর আদুরে মেয়ে বা কারোর অনুগত ঘরণী নয়। সে স্বয়ং একজন পূর্ণাঙ্গ মানুষ, যার নিজস্ব কিছু স্বপ্ন আছে, নিজস্ব এক স্বতন্ত্র পরিচয় আছে, আর যার নিজের মর্জিমতো মাথা উঁচু করে বাঁচার পূর্ণ অধিকার আছে। তো প্রিয় বন্ধুরা, এবার আপনি নিজেই নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, আপনার পরিমণ্ডলে যদি কোনো অসহায় মেয়ে ঠিক এমন বিপদের সম্মুখীন হয়, তবে কি আপনি মহীয়সী শান্তিদেবী বা মীরা হতে পারবেন? আপনি কি তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবেন, নাকি সমাজের ভয়ে একদম মৌন হয়ে থাকবেন? আর আপনি যদি স্বয়ং একজন নারী হন এবং কেউ যদি আপনার স্বপ্নের পথে কাল হয়ে দাঁড়ায়, তবে কি আপনিও অপর্ণার মতো অসম সাহসিকতায় লড়াই করবেন, নাকি ভাগ্যের কাছে মাথা নত করে হার স্বীকার করে নেবেন? আপনাদের এই অনুপ্রেরণামূলক কাহিনীটি কেমন লাগলো তা দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন।